নমস্কার সবাইকে। তো মূল বিষয়ে যাওয়ার আগে জাস্ট আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 20% যে ডিএ ইনক্রিজ হচ্ছে, যেটা অক্টোবর থেকে ইমপ্লিমেন্টেশন হবে, সেখানে স্যালারিড পার্সনদের জন্য মানে বর্তমানে যারা চাকুরিরত আছেন তাদের ক্ষেত্রে কতটা স্যালারি বৃদ্ধি পাবে, তো সেটার একটা ভিডিও আমি বানিয়েছিলাম পে স্লিপ সমেত। তো ওখানে কিন্তু অলরেডি একজন ভদ্রলোক কমেন্ট করেছেন যে চন্দ্রদেব গোস্বামী স্যার নামে, যে গভর্নমেন্ট যারা পেনশনার আছেন তাদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধিতে কতটা প্রভাব পড়বে বা ওনারা পেনশন কতটা বেশি পাবেন। তো এই বিষয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা উপস্থাপনা করছি। তো বেসিক্যালি এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আপনাদের যদি কোথাও অসুবিধা হয় সেখানে কিন্তু আপনি ভিডিও পজ করেও দেখতে পারেন বারবার। ওকে? তো প্রথমে যেটা বলা রয়েছে যে পেনশনারদের জন্য ডিএ ক্যালকুলেশন, এবং এই যে ক্যালকুলেশনস অ্যামাউন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই কাল্পনিক বা উদাহরণ হিসেবে ধরা হয়েছে। আপনারা যখনই ক্যালকুলেশনস গুলো করবেন, আপনাদের নিজেদের যে অ্যাকচুয়াল ইনফরমেশনস থাকবে অ্যাজ পার পিপিও পেনশন পেমেন্ট যে অর্ডার রয়েছে তার কপি হিসেবেই কিন্তু উল্লেখ করবেন। ঠিক আছে? তখন কিন্তু পেনশন অ্যামাউন্ট কিন্তু আলাদা আলাদা আসবে। তো প্রথমে আমি বলে দিই, এই যে পেনশনার টাইপ রয়েছে এখানে ৩ ধরনের পেনশনার টাইপ থাকে। প্রধান পেনশনার, অর্থাৎ যিনি মূল পেনশনার মানে যিনি চাকরি করতেন রিটায়ারমেন্টের পর পেনশন পাচ্ছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অর্ডিনারি ফ্যামিলি পেনশনার, অর্থাৎ যিনি মূল পেনশনার ওনার মৃত্যুর পর যিনি নমিনি থাকবেন বা ফ্যামিলি পেনশনার হিসেবে যিনি উল্লিখিত থাকবেন, তো তিনি পাবেন। আর যেটা রয়েছে যে এনহান্স ফ্যামিলি পেনশনার, অর্থাৎ ৬৭ বছর বয়স অবধি কিন্তু এটা হাইয়েস্ট করা যায়। ঠিক আছে? তো ওনাদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েশনটা হবে। তো এখানে এবারে এই যে জিনিসগুলো বলা রয়েছে এগুলো আমি একটু একটু বলে দিই। প্রথম রয়েছে বেসিক পে লাস্ট ডন। আপনার যেটা স্যালারি আছে, স্যালারি যেটা বেসিক পে রয়েছে, ঠিক আছে? তো সেই বেসিক পে হিসাবে কিন্তু ক্যালকুলেশন হবে। এখানে আমি একটা এক্সাম্পল স্বরূপ ৫০,০০০ দিয়েছি। ক্লিয়ার? তারপরে পেনশন কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, যে আপনার যেটা লাস্ট বেসিক পে থাকবে তার 50% টাই পেনশনস পাবেন। তো এখানে 50% বলা রয়েছে। তো ৫০,০০০ এর 50% হলে যেটা দেখুন মান্থলি পেনশন অ্যাজ পার পিপিও। পিপিও মানে হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার। তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এই যে বিষয়গুলো আপনাদেরকে বলছি পিপিও বলুন বা এখানে যে ফুল ফর্ম বলা রয়েছে শর্ট ফর্মের এগেনস্টে, তো এইগুলো যারা অলরেডি চাকরি করেছেন বা রিটায়ার্ড পারসন তাদের ক্ষেত্রে কিন্তু অজানা নয়, তারা জানেন। আর অনেক ক্ষেত্রে কি হয়, অনেকের ফ্যামিলি মেম্বার্সরা অ্যাওয়ার থাকে না। অনেকের ক্ষেত্রে যিনি পেনশনার তিনি অনেক বয়স্ক হলে তখন তার পক্ষে এতগুলো জিনিস বোঝা সম্ভব না। সেক্ষেত্রে উনার নাতি নাতনি বা ছেলে মেয়ে যদি বোঝে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? ফর দ্যাট রিজন আমি এইগুলো কিন্তু মেনশনস করেছি। আদারওয়াইজ যিনারা সরকারি চাকরি করেছেন, রিটায়ারমেন্ট হয়েছেন তারা তো অবশ্যই এগুলো তাদের কাছে এটা জলভাত। ওকে? তো কন্টিনিউ করছি। তো এই যে মান্থলি পেনশন অ্যাজ পার পিপিও ৫০,০০০ এর 50% বেসিক স্যালারি হলে 25,000 হচ্ছে। 25,000 যে মান্থলি পেনশন সেখান থেকে কিন্তু আপনার মেডিকেল অ্যালাওয়েন্স ৳৫০০ বাদ দিতে হবে। তো বর্তমানে রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু মেডিকেল অ্যালাওয়েন্স পান। ৳৫০০ সেখানে বাদ দিতে হবে। এবার যদি আপনার স্বাস্থ্যসাথী অথবা আদার কোনো হেলথ স্কিমে যুক্ত থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। মান্থলি পেনশনস থেকে যখন ৳৫০০ বাদ দিলেন সেক্ষেত্রে কত হচ্ছে আপনার নেট পেনশন? ২৫,০০০ মাইনাস ৫০০, ২৪,৫০০ হচ্ছে। ঠিক আছে? এবারে এই যে ৳২৪,৫০০ এটা কিন্তু আপনার নেট পেনশন। এখান থেকে আপনার যেটা ডিএ রয়েছে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স, বর্তমানে কিন্তু অ্যাজ অফ নাও বা টিল ডেট অব্দি 18% সরকার ডিএ দিচ্ছে। তো 18% ডিএ হলে কিন্তু আপনার 1.18 আপনার ক্যালকুলেশনে আসছে। ওকে? যেহেতু 18% ডিএ হিসাবে। এবার যেটা বেসিক পেনশন আপনি বের করবেন কি করে? এখানে দেখুন ফর্মুলা লাগানো আছে, যে 24,৫০০ ডিভাইডেড বাই কিন্তু 1.18 করলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি ফর্মুলেশন হিসেবে ক্যালকুলেশন চলে আসবে। এই যে কলামটা দেখতে পাচ্ছেন এফ থ্রি মানে হচ্ছে এখানে দেখুন নেট পেনশন, আর জি3 মানে হচ্ছে এখানে ডি এর 18% ধরা রয়েছে। যখন আমি এন্টার করছি তখন দেখুন 20,762 টাকা কিন্তু আপনার বেসিক পেনশন। এবারে যেটা ডিএ ইনক্রিজ হচ্ছে 20% ডিএ ইনক্রিজ, যেটা অলরেডি বলা রয়েছে যে সরকারের প্রতিশ্রুতি অনুসারে আগামী অক্টোবর ২০২৬ থেকে কিন্তু কার্যকর হবে। অর্থাৎ আপনার যে ডিএ 20% ইনক্রিজ হয়ে অ্যামাউন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে বা পেনশনারদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু নভেম্বর ২০২৬ থেকে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ডিএ যে 20% ইনক্রিজ হয়েছে এটা ক্যালকুলেশনস করার জন্য আমি কি করছি দেখুন, যে এইচ থ্রি মানে হচ্ছে এই যে বেসিক পেনশনসটা ইনটু 20 ডিভাইডেড বাই 100, যেহেতু 20% ক্যালকুলেশন জন্য কিন্তু ডিভাইডেড বাই 100টা আমি করেছি বা ভাজিতক 100, তার মানে 20,762 ইনটু 20% করলে যেই অ্যামাউন্টটা হয়, অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 4,152 টাকা। ঠিক আছে? এবারে যেটা ইনক্রিজিং পেনশন অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে পাবেন নভেম্বর ২০২৬-এ বা অক্টোবর থেকে যেটা লাগু হবে, তো সেই অ্যামাউন্টটা ক্যালকুলেশনস করার জন্য কি করতে হবে আপনাকে?
যেখানে আপনার মান্থলি পেনশন ছিল এই যে 25,000 টাকা প্লাস 4,152 টাকা, এখানে ওটাই বলা রয়েছে। ডি থ্রি মানে দেখুন এখানে মান্থলি পেনশন অ্যাজ পার পিপিও, ডি কলাম ডি3 রয়েছে। আর প্লাস আই3 মানে হচ্ছে এখানে এই যে ডিএ 20% ইনক্রিজ হলে যে অ্যামাউন্টটা আপনার বাড়তে চলেছে সেই অ্যামাউন্টটা যুক্ত হতে হবে। তো যখনই যুক্ত করবেন 25,000 প্লাস 4,152 অর্থাৎ 29,152 টাকা কিন্তু আপনার বাড়তে চলেছে বা নভেম্বর থেকে আপনি পেতে পারবেন। ক্লিয়ার? এবার যেটা বলা রয়েছে যে অর্ডিনারি ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে, অর্ডিনারি ফ্যামিলি পেনশনদের ক্ষেত্রে যেটা পেনশনস থাকে যে আপনার যেটা বেসিক পে লাস্ট ডন আমি সেম রাখছি। এবারে যেটা পার্সেন্টেজ বলা রয়েছে পেনশন হিসাবে, যেখানে 30% অফ বেসিক পে ফর পেনশন। ক্লিয়ার? ফর কিন্তু অর্ডিনারি ফ্যামিলি পেনশন, এটা কিন্তু মূল পেনশনার অলরেডি 50% পেয়েছে। ওনার ডেথের পর অর্ডিনারি ফ্যামিলি পেনশন হিসেবে 30%, তো 50,000 টাকা 30% হলে কিন্তু এখানে 15,000 টাকা হচ্ছে। এবার 15,000-এ যেটা মেডিকেল অ্যালাউন্স 500 টাকা বাদ দিলাম সেক্ষেত্রে 14,500 টাকা। 14,500 টাকার এগেনস্টে যেটা 1.18 ডিএ যেটা 18% হিসাবে, তাহলে তার বেসিক পেনশন কত দাঁড়াচ্ছে 12,288 টাকা। এবার এই যে 12,288 টাকা, এবার যদি ডিএ 20% ইনক্রিজ হয় সেক্ষেত্রে তার পেনশন হিসেবে ডিএ বৃদ্ধি কত পাবে 2,457 টাকা। ক্লিয়ার? এবারে 2,457 টাকা প্লাস যেটা মান্থলি পেনশন পাচ্ছে 15,000 টাকা, সেইটা যখন যুক্ত করবেন তখন দাঁড়াচ্ছে 17,457 টাকা। থার্ড নম্বর রয়েছে যে এনহান্স ফ্যামিলি পেনশনার। তো এনহান্স ফ্যামিলি পেনশনার তো যে যার উপর ডিপেন্ড করছে কার কোন ক্যাটাগরি। জাস্ট ফর এক্সাম্পল হিসেবে আমি এগেইন কিন্তু 50,000 টাকা বেসিক পে যেটা লাস্ট ডন ধরেছি, এখানে 50% যেটা বেসিক পে থাকবে অ্যাজ পার রুলস হিসাবে 25,000 রয়েছে, যেখানে মেডিকেল ইন্স্যুরেন্স 500 টাকা বাদ দিলে 24,500, মানে আগের সিস্টেমে যেটা প্রথমটা প্রধান পেনশন হিসেবে পেতেন, তো সেই অ্যামাউন্টটা কিন্তু দাঁড়াচ্ছে 29,152 টাকা। ক্লিয়ার? এবারে এই যে ফর্মুলাগুলো বলা রয়েছে এই ফর্মুলা কিন্তু রিমেইন সেম থাকবে, শুধু আপনি চেঞ্জ করবেন কিভাবে, যে আপনার যে বেসিক পে লাস্ট ডন এইটা চেঞ্জ করলে চলে আসবে। ধরুন কারোর বেসিক পে লাস্ট ডন এখানে আমি বসিয়ে দিলাম 60,000, তো 60,000 করলে কিন্তু দেখুন ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক আপনার পেনশন অ্যামাউন্টও বাড়ছে এখানে। ক্লিয়ার? কারো যদি বেসিক পে থাকে ধরুন এখানে আমি 80,000 দিচ্ছি, তো 80,000 দিলে কিন্তু তখন তার পেনশন অ্যামাউন্টও বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এক্ষেত্রে একটা উদাহরণস্বরূপ বলে রাখি যে 80,000 যদি কারোর বেসিক পে হয় লাস্ট ড্রন মানে লাস্ট স্যালারি স্লিপ অনুসারে, তাহলে তার 50% হলে 40,000 টাকা মাসিক পেনশন, যেখানে 500 টাকা বাদ দিলে 39,500 টাকা আপনার নেট পেনশন থাকছে। আর 18% ডিএ হিসাবে যেটা বেসিক পেনশন ক্যালকুলেশন 33,474 টাকা। এবারে 20% যদি আপনার ডিএ ইনক্রিজ হয় সেক্ষেত্রে এক্সট্রা যেটা আপনি অ্যামাউন্ট পাবেন 6,694 টাকা, যেটা 6,694 প্লাস 40,000 টাকা যখন অ্যাড হচ্ছে তখন কিন্তু আপনার ইনক্রিজিং পেনশন অ্যামাউন্টটা হয়ে দাঁড়াবে 46,694 টাকা 0.92, মানে 46,695 টাকা ধরতে পারেন। এবার ধরুন কারোর বেসিক পে ছিল হয়তো এখানে আমি 20,000 বসাচ্ছি, সেক্ষেত্রে দেখুন অ্যামাউন্টটাও কিন্তু কমে যাচ্ছে 11,610 টাকা হতে চলেছে। বাট তিনি এখন বেসিক পেনশন পাচ্ছেন 8,050, যেটা মান্থলি পেনশন হচ্ছে 10,000। ওকে? এবারে এখানে আপনি এই ফর্মুলাগুলো কিচ্ছু চেঞ্জ করতে হবে না। আপনার যেটা বেসিক পে বা অ্যাজ পার পিপিও পেনশন পেমেন্ট অর্ডারে যেটা লেখা থাকবে সেটাই আপনি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। লাস্টে একটা কলাম আমি অ্যাড করেছি, যিনারা পেনশন কমিউট করেছেন। পেনশন কমিউট মানে হচ্ছে ধরুন আপনি এককালীন আপনার মান্থলি পেনশন যেটা ছিল সেখান থেকে আপ টু 40% এককালীন লাম্প সাম নিয়ে নিয়েছেন পেনশনসটা। ধরুন এককালীন মোটা অঙ্কের টাকা নেওয়ার পর বাকি যে টাকাটা আপনার রিমেনিং থাকলো সেটা আপনি মান্থলি পেনশন হিসেবে পাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালকুলেশনসটাও আলাদা হবে। তো এবারে কার কোন ক্যাটাগরি সেটা তো পেনশনের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তো এই রয়েছে পুরো বিষয়টা। এবারে এখানে শর্ট ফর্ম হিসেবে আমি জাস্ট ফর এক্সাম্পল উল্লেখ করেছি, যিনারা আগেই বললাম যে অনেকের ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে ধরুন কারোর নাতি-নাতনি দেখছে, ঠিক আছে? সেক্ষেত্রে বয়স্ক লোকদের ক্ষেত্রে তারা নিজেরা তো এতটাও অ্যাওয়ার থাকে না, না? কারণ আগেকার দিনে যদি কেউ পেনশনার থাকে সেক্ষেত্রে উনার পক্ষে এতগুলো জিনিস বোঝাও সম্ভব নাও হয়ে থাকতে পারে। তো সেই জন্য কিন্তু এগুলো মেনশনস করলাম। তো আপনারা এই শীটটা যদি চান সেক্ষেত্রে আমাকে মেসেজ বা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি এই শীটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই ক্যালকুলেশনসটা করতে পারবেন।